নমস্কার বন্ধুরা। আজকের গল্পের নাম অভিশাপ হয়ে উঠল আশীর্বাদ। মেরো না বৌমা, এই বুড়ির ওপর একটু দয়া করো। ৮০ বছরের বৃদ্ধা হাত জোর করে নিজের পুত্রবধূর সামনে করুণা ভিক্ষা চাইছিলেন, কিন্তু সেদিন যেন তার বৌমার মাথায় রক্ত চড়ে গিয়েছিল। সে নিজের শাশুড়িকে তারই লাঠি দিয়ে নির্মমভাবে মারছিল। পাশে দাঁড়িয়ে থাকা ছেলে সবকিছু দেখে হাসছিল। সে বিদ্রূপ করে বলল, বুড়ি, তোর সঙ্গে এটাই হওয়া উচিত। তুই এই শাস্তিরই যোগ্য। যদি নিজের প্রাণ বাঁচাতে চাস তাহলে সত্যিটা বলে দে। কিন্তু বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, আমি সত্যি জানি না বাবা, তোমরা যার কথা বলছো সে কে? কে এই ৮০ বছরের বৃদ্ধা? কেনই বা তিনি নিজের ছেলে বৌমার সামনে এভাবে দয়া ভিক্ষা চাইছিলেন? চলুন গল্পের মাধ্যমে জেনে নেওয়া যাক। রাত তখন প্রায় ১২টা। গীতা দেবী উদ্বিগ্ন হয়ে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাঁটাহাঁটি করছিলেন। আর যেন প্রতিটা মিনিট তার কাছে এক একটি যুগের সমান লাগছিল। এখনো পর্যন্ত তার মেয়ে সোনি বাড়ি ফেরেনি, এমনকি কোনো ফোনও করেনি। তিনি বারবার ফোন করার চেষ্টা করছিলেন, কিন্তু ফোনে যোগাযোগও হচ্ছিল না। সন্ধ্যা থেকে প্রবল ঝড় বৃষ্টিতে চারিদিক তছনছ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আজ যেন আর বৃষ্টি থামবেই না। বাইরের আবহাওয়া দেখে গীতা দেবীর উদ্বেগ যেন আরও বেড়ে গিয়েছিল। হে ভগবান, আমার মেয়েটা কোথায় আছে? কোনো বিপদে পড়েনি তো? এই চিন্তা মাথায় আসতেই তার বুক কেঁপে উঠল। তিনি তাড়াতাড়ি ঘরের মন্দিরের কাছে গিয়ে ঈশ্বরের সামনে হাত জোর করে প্রার্থনা করতে লাগলেন। আমার মেয়েটা যেখানেই থাকুক তাকে রক্ষা করো প্রভু। প্রার্থনা করতে করতে তার চোখ দিয়ে অশ্রুধারা বেয়ে যেতে লাগলো। মায়ের মন আজ ভীষণ অস্থির। সোনি নতুন চাকরিতে যোগ দিয়েছে। সে যদি কখনো দেরি করত তাহলে অবশ্যই মাকে ফোন করে জানিয়ে দিত। সাধারণত রাত ৯টার মধ্যেই সে বাড়ি ফিরে আসতো, কিন্তু আজ রাত ১২টা পেরিয়ে গেছে, তবুও তার কোনো খোঁজ নেই। গীতা দেবী ড্রয়িং রুমের জানালা দিয়ে বাইরে তাকালেন, কিন্তু বৃষ্টি এতটাই প্রবল ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। ফলে তার মনে ভয় আরও বাড়ছিল। নানান অশুভ চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো। এমন সময় ড্রয়িং রুমের আলো জ্বলতে দেখে তার মেজো মেয়ে কবিতার ঘুম ভেঙে গেল। সে দৌড়ে এসে মায়ের কাছে বলল, মা, এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাওনি কেন? গীতা দেবী চোখের জল মুছে বললেন, কি করি বলতো, তোর ছোট বোনটা এখনো বাড়ি ফেরেনি, জানি না কোথায় আছে। এই বলে তিনি আবার কেঁদে ফেললেন। কবিতা মায়ের পাশে বসে সান্ত্বনা দিয়ে বলল, হয়তো কোনো কাজে আটকে গেছে মা। রাত ১টা বাজতে চললো, না কোনো ফোন এসেছে না ফোন লাগছে, আমি কি করে নিশ্চিন্ত থাকি বলতো? কবিতা বলল, তুমি আগে শান্ত হও, এত চিন্তা করলে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। সে দ্রুত রান্নাঘর থেকে এক গ্লাস জল এনে মায়ের হাতে দিল। এই নাও, আগে জলটা খাও। তারপর সেও সোনিকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু ফোন এখনো বন্ধ। গীতা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখলি তো, ফোনও লাগছে না, কোথাও কোনো বিপদে পড়েনি তো? কবিতা হেসে বলল, মা, তোমার মেয়ে আবার বিপদে পড়বে? সে তো উল্টে অন্যদের বিপদে ফেলে, ও নিজেই একটা বিপদ। গীতা দেবী বিরক্ত হয়ে বললেন, এটা তোর মজা করার সময়? আমি একজন মা, তুইও যখন মা হবি তখন বুঝবি কেন এত চিন্তা করছি। ঠিক তখনই দরজার ঘন্টা বেজে উঠল। কবিতা দৌড়ে গিয়ে দরজা খুলল। সামনে সোনিকে দেখে সে কান ধরে বলল, একটা ফোন করতে পারিসনি? দেখ, মা তোর জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। শ্রোণী দ্রুত মায়ের গলা জড়িয়ে ধরে বলল, আরে মা, আমি আর ছোট বাচ্চা নই যে তুমি এত চিন্তা করবে। গীতা দেবী মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, সন্তান যতই বড় হোক না কেন, মায়ের কাছে সে সবসময় ছোটই থাকে। তারপর একটু কড়া গলায় বললেন, এবার বল, এত দেরি কেন হলো? আর একটা ফোনও করতে পারলি না? সোনি বলল, মা, ঘটনা অনেক বড়, আগে আমাকে খেতে দাও, তারপর সব বলছি। ফ্রেশ হয়ে খাবার খেতে বসতেই গীতা দেবী আবার জিজ্ঞাসা করলো, এবার বল কি হয়েছিল? সোনি বলতে শুরু করলো, মা, আমি স্টেশনে চিফ গেস্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছিলাম, তখন রাত প্রায় ওই 9:30 হবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ দেখলাম প্রায় ৮০ বছরের এক বৃদ্ধা চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েছেন। তিনি কাঁদছিলেন, মনে হচ্ছিল যেন আত্মহত্যা করতে যাচ্ছেন।
আমি আর আমার ড্রাইভার দৌড়ে গিয়ে তাকে বাঁচাই, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। যদি একটু দেরি হতো আজ ভয়ঙ্কর কিছু ঘটে যেত। গীতা দেবী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, তারপর? রিটেক। সোনি হেসে বলল, মা, তোমার মেয়ে এই জেলার আইএএস অফিসার। আমি কি তাকে মরতে ফেলে রেখে আসতে পারতাম? আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বললেন তিনি অত্যন্ত দুর্বল, সম্ভবত 3-4 দিন ধরে ঠিকমতো কিছু খাননি। অনেকক্ষণ তার জ্ঞান ফেরেনি। পরে ডাক্তার বললেন জ্ঞান ফিরলে আমাকে জানাবেন। সব শুনে গীতা দেবী গভীর চিন্তায় ডুবে গেলেন। কি ভাবছো মা? এই ভাবছি, এমন বয়স্ক মানুষ যিনি 3-4 দিন না খেয়ে আছেন, তাকে এমন অবস্থায় পৌঁছে দিল কারা? সোনি বলল, মা, তোমাকে এইসব বলাই ভুল হয়েছে। এখন তুমি ওর জন্য চিন্তা শুরু করে দিয়েছো। আচ্ছা আচ্ছা, আর ভাববো না। তুই বল, ফোন করিসনি কেন? মা, আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। এরপর সবাই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সোনির ফোন বেজে উঠল। হাসপাতাল থেকে ডাক্তার ফোন করেছিলেন। ম্যাডাম, ওই বৃদ্ধা মহিলার জ্ঞান ফিরে এসেছে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি এখনই আসছি। সোনি তাড়াতাড়ি খাবার খেয়ে হাসপাতালে পৌঁছে গেল। সে বৃদ্ধার কাছে গিয়ে বলল, মা, এখন কেমন আছেন? বৃদ্ধা দুর্বলভাবে মাথা নাড়লেন। ডাক্তার বললেন, ম্যাডাম, উনি এখন খুবই ভীত, আর তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে কেউ তাকে লাঠি বা ডান্ডা দিয়ে খুব মারধর করেছে। ডাক্তারের কথা শুনে সোনি হতবাক হয়ে গেল। এত বয়স্ক একজন মানুষকে কে এত নিষ্ঠুরভাবে মারতে পারে? ডাক্তার বললেন, সেটা একমাত্র উনিই বলতে পারবেন। কেন জানি না, সোনির সেই বৃদ্ধা মহিলার প্রতি এক অদ্ভুত টান অনুভব হচ্ছিল। তাকে দেখলে তার মন অস্থির হয়ে উঠছিল। 2-1 দিন চিকিৎসার পর বৃদ্ধা কিছুটা সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার খবর দিতেই সোনি আবার হাসপাতালে গেল। সে বলল, মা, এখন কি একটু ভালো লাগছে? বৃদ্ধা হাত জোর করে বললেন, বাবা, ডাক্তারবাবু বলেছেন তুমি আমাকে হাসপাতালে এনেছিলে। সেদিন এত বৃষ্টির মধ্যে আপনি ট্রেনের সামনে কেন গিয়েছিলেন? কি এমন ঘটেছিল যে আপনি নিজের জীবন শেষ করতে চেয়েছিলেন? এই প্রশ্ন শুনতেই বৃদ্ধার চোখে জল চলে এলো। তিনি ভয়ে কাঁপতে লাগলেন। সোনি তার হাত ধরে বলল, ভয় পাবেন না। আপনার সঙ্গে যা হয়েছে সব খুলে বলুন। আমি এই জেলার ডিএম। আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। বৃদ্ধা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বাবা, আমার নাম দেবকী। বহু বছর আগে আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমি আমার ছেলে আর বৌমার সঙ্গে এই জেলাতেই থাকতাম। আমার নামে অনেক জায়গায় জমি জমা ছিল, তাই ছেলে বৌমা আমাকে খুব যত্ন করত। আমি যা বলতাম সেটাই হতো। আমার পছন্দের খাবার রান্না হতো। সংসারে যেন আমারই রাজত্ব চলতো। আমার 2 নাতিও ছিল। তারা সারাক্ষণ দিদা দিদা বলে আমার পেছনে ঘুরতো। আমার ছোট্ট পৃথিবীটা সুখে ভরা ছিল। কিন্তু একদিন প্রতারণা করে ছেলে বৌমা আমার সমস্ত জমি জমার কাগজ আঙ্গুলের ছাপ নিয়ে নেয়। আমি কিছুই বুঝতে পারিনি। একদিন আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম, এবার চাষ থেকে কত টাকা লাভ হয়েছে? ছেলে বলল, মা, এই বয়সে এত টাকা পয়সার হিসাব জেনে কি করবে? তুমি শুধু আরাম করো, বাকিটা আমি সামলে নেব। আমি রেগে গিয়ে বললাম, আমার জানার দরকার আছে, সেটা আমি জানি। শুধু বল কত টাকা এসেছে। ঠিক তখনই আমার বৌমা বলে উঠল, বুড়ির মরার বয়স হতে চললো, তবুও টাকার হিসাব চাইছে। যে বৌমা আগে আমাকে মা ছাড়া কিচ্ছু বলতো না, তার মুখে বুড়ি শব্দ শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি বললাম, বৌমা, তুমি এভাবে কথা বলছো কেন? তখন আমার ছেলে বলল, ও ঠিকই বলেছে, আর বেশি মুখ চালালে এই বাড়ি থেকে বের করে দিতে 1 মুহূর্তও লাগবে না। আমি অবাক হয়ে বললাম, তোমাদের এত সাহস? এই বাড়ি, এই জমি জমা সবই তো এখন আমার নামে। ছেলে বৌমা হেসে বলল, তোমার রাজত্ব শেষ। সবকিছু এখন আমাদের নামে। তুমি নিজের ইচ্ছাতেই সব সম্পত্তি আমাদের নামে লিখে দিয়েছ। তারপর তারা হুমকি দিয়ে বলল, পুলিশের কাছে যাওয়ার কথা ভাববেও না, সেখানে তোমার কথা শোনার কেউ নেই। আমার ছেলে বৌমা জানতো আমি চুপ করে থাকার মানুষ নই, তাই আগেই তারা পুলিশের মুখও টাকা দিয়ে বন্ধ করে রেখেছিল। তবুও আমি পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা আমার একটি কথাও শুনল না। আমি চুপচাপ সেখান থেকে বাড়ি ফিরে এলাম। সেদিনের পর থেকেই যেন আমার বৌমা আমার উপর অত্যাচার শুরু করে দিল।
সে নিজে রানীর মতো বাড়িতে বসে থাকতো আর আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। একবারও ভাবতো না যে এই বৃদ্ধা বয়সে আমি কিভাবে এত কাজ করব। আমি কোনো মতে সব কাজ সামলাতাম, কিন্তু তাতেও তাদের মন ভরতো না। আমার কাছে অনেক গয়না ছিল। আমি খুব ভালো করেই জানতাম যদি সেই গয়নাগুলো তাদের হাতে চলে যায় তাহলে তারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কিন্তু এক রাতে আমার দুই নাতি সেই গয়নাগুলোও চুরি করে নিয়ে পালিয়ে গেল। পরদিন যখন আমি গয়না দেখতে গেলাম তখন দেখি একটাও নেই। আমি কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আমার গয়না কে নিয়ে গেল? কিন্তু আমার ছেলে বৌমা আমার কথা বিশ্বাসই করলো না। তারা ভাবলো আমি মিথ্যে অজুহাত দিচ্ছি। আমার কথা শুনে বিরক্ত হয়ে বৌমা আমাকে মারতে শুরু করলো। সে চিৎকার করে বলল, আজ যদি গয়নার কথা না বলিস তাহলে তোকে মেরেই ফেলবো। আমি বারবার বলছিলাম, আমার কাছে গয়না নেই, আমি কিচ্ছু জানি না। কিন্তু সে আমার একটা কথাও শুনলো না, আমায় নিজের লাঠি দিয়েই মারতে লাগলো। আর আমার ছেলে পাশে দাঁড়িয়ে হাসছিল। সে বিদ্রূপ করে বলল, বুড়ি, তোর সঙ্গে এটাই হওয়া উচিত। সত্যি কথা বল, নইলে আজ তোর রক্ষা নেই। সেদিন যেন বৌমার মাথায় খুন চেপে বসেছিল। বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। আমার চিৎকারের আওয়াজও বাড়ির বাইরে পৌঁছাচ্ছিল না। জানি না কিভাবে সেদিন আমি তাদের হাত থেকে পালাতে পেরেছিলাম। তারা আমাকে 2-3 দিন ধরে ঠিকমতো খেতেও দেয়নি। শরীরে এক ফোঁটা শক্তি ছিল না। তবুও আমি প্রাণপণে দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। ছেলে বৌমা আমার পিছু নিল, কিন্তু আমি কোনোভাবে দরজা বন্ধ করে রাস্তায় ছুটতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে স্টেশনে পৌঁছে গেলাম। তখন মনে হলো প্রতিদিনের এই অত্যাচার সহ্য করার চেয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে জীবন শেষ করে দেওয়াই ভালো। আমি ট্রেনের সামনে দাঁড়াতেই কেউ একজন জোরে আমার হাত টেনে ধরল। আমি মাথা ঘুরে মাটিতে পড়ে গেলাম। তারপর কি হয়েছে আমি কিচ্ছু জানি না। যখন চোখ খুললাম তখন নিজেকেই হাসপাতালে পেলাম। বৃদ্ধা দেবকী কাঁদতে কাঁদতে নিজের জীবনের এই করুণ কাহিনী শুনিয়ে যাচ্ছিলেন। তার কথা শুনে ডাক্তার ও নার্সদের চোখেও জল চলে এসেছিল। সোনিও হতবাক হয়ে গিয়েছিল। সে ভাবতেই পারছিল না কোনো ছেলে এতটা স্বার্থপর হতে পারে যে নিজের বৃদ্ধ মাকে মার খেতে দেখে হাসতে পারে। আর কোনো নারী এত নিষ্ঠুর হতে পারে যে 80 বছরের এক বৃদ্ধাকে এইভাবে পিটিয়ে মারতে চায়। সোনি শান্ত গলায় বলল, মা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করব। তারপর পাশে দাঁড়ানো পুলিশ ইন্সপেক্টরকে বলল, ওনার ছেলে ও বৌমার বিরুদ্ধে অবিলম্বে অভিযোগ নথিভুক্ত করুন। এরপর সোনি ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ডাক্তারবাবু, ওনাকে কবে হাসপাতাল থেকে ছাড়া যাবে? ডাক্তার বললেন, ম্যাডাম, এখনো 2-3 দিন ওনাকে হাসপাতালেই রাখতে হবে। উনি এখনো পুরোপুরি সুস্থ হননি। ঠিক আছে ডাক্তারবাবু, ওনার ভালোভাবে চিকিৎসা করুন। সেদিন বৃদ্ধা দেবকীর কাহিনী শুনে সোনি সারাদিন অস্থির ছিল। অথচ সে এমন একটি পেশায় ছিল যেখানে এসব ঘটনা নতুন কিছু নয়। কিন্তু কেন জানি না এই বৃদ্ধার জন্য তার মনে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছিল। সন্ধ্যায় সে দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরল। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসতেই বারবার তার মনে বুড়িমার কথাই ঘুরপাক খেতে লাগলো। গীতা দেবী মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে মা, আজ এত চুপচাপ কেন? কোনো সমস্যা হয়েছে? সোনি বলল, মা, জানি না কেন বারবার ওই বৃদ্ধা মার কথাই মনে পড়ছে। গীতা দেবী জিজ্ঞাসা করলেন, কেন, উনি ঠিক আছেন তো? হ্যাঁ মা, উনি এখন অনেকটাই ভালো আছেন, কিন্তু ওনার গল্প শুনে মনে হচ্ছে যেন ওনার সঙ্গে আমার কোনো অদ্ভুত সম্পর্ক আছে। আমাকে বলতো কি হয়েছে ওনার সঙ্গে। তখন সোনি সেই বুড়িমার পুরো কাহিনী খুলে বলল, কিভাবে ছেলে বৌমা তাকে না খাইয়ে রাখতো, মারধর করত, সব বলল। কাহিনী শুনে গীতা দেবীর চোখেও জল এসে গেল। পাশে বসে থাকা কবিতাও বিস্ময়ে হতবাক হয়ে গেল। গীতা দেবী বললেন, ওনার নাম কি বলছিলি? মা, উনি নাম বলেছিলেন, কিন্তু তখন আমার মন অন্যদিকে ছিল, তাই ঠিক মনে নেই। তারপর সোনি বলল, ডাক্তার বলেছেন 2 দিন পর ওনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তারপর উনি কোথায় যাবেন? গীতা দেবী সঙ্গে সঙ্গে বললেন, তুমি ওনাকে আমাদের বাড়িতেই নিয়ে এসো, আমারও ওনার সঙ্গে দেখা করতে ইচ্ছা করছে। ঠিক আছে মা, তবে তুমি এখন ওনাকে নিয়ে বেশি চিন্তা করো না। ডাক্তার তো তোমাকে বেশি ভাবতে বারণ করেছে, আর তুমি জানো তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। গীতা দেবী হেসে বললেন,
জানি রে মা, এত তাড়াতাড়ি আমি তোদের ছেড়ে কোত্থাও যাচ্ছি না। তখন কবিতা মজা করে বলল, মা তুমি শুধু সোনিকেই ভালোবাসো, আমি বুঝি তোমার কিচ্ছু নই? গীতা দেবী হেসে বললেন, পাগলি মেয়ে, তোমরা তিনজনে আমার প্রাণ। ঠিক তখনই বাড়িতে এসে পৌঁছালো গীতা দেবীর বড় মেয়ে মীরা। তাকে দেখেই সবাই অবাক হয়ে গেল। মীরা বলল, মা, একটা নতুন মামলার কাজে এখানে আসতে হয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও দেখা করে যাই। মীরা একজন নামকরা আইনজীবী। ঠিক তখনই দিদুন দিদুন মাসি মাসি বলে ছুটে এলো বান্টি আর লাভলি। তাদের দেখে বাড়ি আনন্দে ভরে উঠল। মীরা দেবী হেসে বললেন, ওদের স্কুল ছুটি ছিল, তাই সঙ্গে নিয়ে এসেছি। পরদিন সকালে সোনি আর গীতা দেবী হাসপাতালে গেলেন। পথে তারা মন্দিরে গিয়ে মাতা রানীর দর্শন করলেন। আজ গীতা দেবীর মনও অদ্ভুতভাবে অস্থির ছিল। সোনি বলল, মা তুমি মন্দিরে বসে থাকো, আমি বুড়িমাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে আসছি। সোনি হাসপাতালে গিয়ে বৃদ্ধা মাকে মন্দিরে নিয়ে এলো। কিন্তু ততক্ষণে গীতা দেবী সেখান থেকে চলে গিয়েছিলেন। ফোন করলে গীতা দেবী বললেন, মা আমি বাড়ি চলে এসেছি, খুব অস্থির লাগছিল। ঠিক আছে মা, আমরা এখনই বাড়ি আসছি। বাড়িতে এসে সোনি বুড়িমাকে বিশ্রাম নিতে বলল। কিছুক্ষণ পর গীতা দেবী বাজার থেকে সবজি কিনে ফিরলেন। ঘরে এক বৃদ্ধাকে ঘুমিয়ে থাকতে দেখে তিনি বুঝলেন এ নিশ্চয়ই সেই বৃদ্ধা মা। তিনি রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করলেন। খাবার তৈরি হয়ে গেল, বৃদ্ধা তখনও ঘুমিয়েছিলেন। তাই গীতা দেবী তাকে ডাকতে গেলেন, মা, মা, উঠুন। কিন্তু যেই না গীতা দেবীর চোখ দেবকী দেবীর মুখের উপরে পড়ল, তিনি যেন ভেতর থেকে কেঁপে উঠলেন। আর দেবকী দেবীও গীতা দেবীকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে গীতা দেবী ফিরে গেলেন বহু বছর আগে সেই অতীতে। তখন তিনি ছিলেন এক অসহায় তরুণী বধূ। নিজের শাশুড়ি দেবকীর সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন, মা আমি কিছুই বুঝতে পারছি না, আমার ছোট বেটার হঠাৎ কি হয়েছে জানি না। কাল থেকে ওর ভীষণ জ্বর, আজ তো ডাকলেও কোনো উত্তর দিচ্ছে না। দয়া করে ওকে একজন ভালো ডাক্তার দেখাতে হবে, নইলে বড় বিপদ হয়ে যাবে মা। কিন্তু দেবকী দেবী কঠোর গলায় বলেছিলেন, মেয়ে তো, মরে গেলে একটা ঝামেলা কমবে। তুই তো তিনটে মেয়ের মা, একটা ছেলেরও জন্ম দিতে পারলি না, উপর থেকে আবার আমার ছেলেটাকে খেয়ে ফেলেছিস। এই বলে তিনি গীতা দেবীকে ধাক্কা দিয়ে মেরে সরিয়ে দিলেন। গীতা দেবী কান্নায় ভেঙে পড়ে তার পা জড়িয়ে ধরলেন। মা গো, এমন কথা বলো না, তুমিও তো একজন মা, মায়ের কষ্টটা অন্তত বোঝো। কিন্তু দেবকী দেবী তাকে লাথি মেরে বললেন, যখন মানুষ করতে পারবি না তখন জন্ম দিয়েছিলি কেন? নিয়ে গিয়ে মেরে ফেল ওদের। মা, ওদেরকে নিয়ে এমন কথা বলো না, ওরা তো তোমারও নাতনি। দেবকী দেবী রাগে ফেটে পড়লেন, আমার কোনো নাতনি নেই, আমার শুধু দুই নাতি আছে। আমি কতবার আমার ছেলে রমেশকে বলেছি দ্বিতীয় বিয়ে করতে, তুই তো আমাদের বংশ এগিয়ে নিয়ে যেতে পারবি না। পাশে দাঁড়ানো বড় বউ তখন আগুনে ঘি ঢেলে বলল, দেওরের উপর তিনটে মেয়ে জন্ম দিয়ে বোঝা চাপিয়ে দিয়েছিলি, নিশ্চয়ই এই কষ্টেই মানসিকভাবে ভেঙে পড়েছিল, এই অসময়ে তাই চলে গেল। তারপর সে বলল, আমি বলি কি, এদের বাড়ি থেকে বের করে দেন মা। দেবকীও সেই কথায় সায় দিলেন। তিনি গীতা ও তার তিন মেয়েকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিলেন। যেহেতু তোর দ্বারা আমাদের বংশ চলল না, তাই তুই এখন এখান থেকে চলে যা। গীতা দেবী কাঁদতে কাঁদতে বললেন, মা এমন করো না, আমি কোথায় যাব? আমার বাবার বয়স হয়েছে, এই ধাক্কা উনি সহ্য করতে পারবেন না। কিন্তু দেবকী দেবীর মন একটুও গলল না। বৃষ্টি ভেজা সেই দিনে গীতা দেবী অসুস্থ মেয়েকে নিয়ে বাড়ির দরজার সামনে বসে কাঁদতে লাগলেন। এমনকি এক গ্লাস দুধের জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু দেবকী দেবীর হৃদয় তখন নাতির মোহে অন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে তিন মেয়েকে নিয়ে গীতা বাবার বাড়ি ফিরে গেল। দুই মেয়ে হওয়ার পর রমেশবাবু আর গীতা দেবী আর সন্তান নিতে চাননি। কিন্তু বাড়ির লোকজনের বারবার চাপে তারা তৃতীয়বার সন্তানের জন্য রাজি হয়ে যান। গীতা দেবী যখন তৃতীয়বার গর্ভবতী হলেন, তখন সবার ধারণা ছিল এবার নিশ্চয়ই ছেলেই হবে। কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছিল অন্যরকম। এবারও তার ঘর আলো করে এলো একটি কন্যা সন্তান। তৃতীয় মেয়ের জন্মের পরই মাত্র 2-3 মাস পরই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রমেশবাবু মোটর বাইক সহ একটা গভীর খাদে পড়ে যান। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর বেচারি গীতা দেবীর পক্ষে সেই বাড়িতে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ছিল।
তার বড় যা রেনু তাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিত না। সে সব সময় সুযোগ খুঁজত কিভাবে শাশুড়ি দেবকী দেবীর কান ভরে দিয়ে ছোট বউ গীতাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। রেনু দুই ছেলে ছিল, তাই দেবকী দেবী সবসময় তার কথা মেনে চলতেন, কারণ নাতির সুখ তো রেনু তাকে দিয়েছিল। তাই নাতিরাই ছিল বংশের প্রদীপ। আর গীতা দেবীর ছিল তিনটি মেয়ে। এই কারণেই ভাসুর অশোক ও বড় বউ রেনু চেয়েছিল গীতা দেবীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তার সমস্ত সম্পত্তির অংশটুকু নিজেদের দখলে নিতে। তাই তারা সমস্ত সময় দেবকী দেবীর সামনে গীতার বিরুদ্ধে বিষ ঢালত। রমেশবাবুর মৃত্যুর প্রায় 3 মাস পরই তারা অবশেষে গীতা দেবীকে বাড়ি থেকে বের করে দিতে সক্ষম হলো। এরপর গীতা দেবীর বৃদ্ধ বাবা নিজের ভাঙাচোরা কুঁড়ে ঘরে মেয়ে ও 3 নাতনিকে আশ্রয় দিলেন। কিন্তু সংসার এখন চলবে কিভাবে? বাবা নিজেও বৃদ্ধ। মেয়ের বিয়ের জন্য তিনি তার সামান্য জমি জমাও বিক্রি করে দিয়েছিলেন, শুধু একটু আকটু চাষবাস করে কোনো রকম নিজেদের খরচা চালাতেন। এখন নিজের সঙ্গে সঙ্গে আর 3 নাতনিরও দায়িত্ব নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল। তখন গীতা দেবী বাড়ির গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়ানো শুরু করলেন। তার বড় মেয়ে মীরা তখন 8 বছরের, আর মেজো মেয়ে কবিতা 6 বছরের। যদিও তিনজনই তখন খুব ছোট ছিল, তবুও মীরা আর কবিতা পড়াশোনায় ভীষণ মেধাবী ছিল। শুরুতে খুব বেশি ছাত্রছাত্রী আসতো না, কিন্তু ধীরে ধীরে গীতা দেবীর পড়ানো ছাত্রছাত্রীরা ভালো ফল করতে শুরু করলো। তাদের সাফল্যের জন্য গোটা জেলায় ছড়িয়ে পড়ল নাম। একে একে আরও অনেক ছাত্রছাত্রী তার কাছে পড়তে আসতে লাগলো। আয়ও বাড়তে শুরু করলো। বাড়ির কাছে গীতা দেবীর মা শান্তা দেবী তাকে সাহায্য করতেন। এইভাবেই দিন কেটে যেতে লাগলো। সময়ের সঙ্গে সঙ্গে 3 মেয়েই বড় হতে লাগলো। ঈশ্বরের কৃপায় তিনজনই পড়াশোনায় অসাধারণ মেধাবী হয়ে উঠল। যখন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো, তখন 2 মেয়ে পুরো জেলায় প্রথম স্থান অধিকার করলো। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী করলো না। কয়েক বছরের মধ্যে গীতা দেবীর বাবা ও মা দুজনই মারা গেলেন। এবার সংসারের পুরো দায়িত্বটাই একাই তার কাঁধে নিতে হলো। সময় গড়িয়ে চলল। বড় মেয়ে মীরা একজন সফল আইনজীবী হয়ে উঠল। মেজো মেয়ে কবিতা একজন শিক্ষিকা হলো। আর সবচেয়ে ছোট মেয়ে সোনি উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলো এবং সিভিল সার্ভিসের পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করলো। এদিকে মীরা ভালো একটি পরিবারে বিয়েও করলো। আর কিছু বছর কেটে গেল। অবশেষে সোনি আইএএস পরীক্ষায় সারা দেশে 4র্থ স্থান অর্জন করলো। পরবর্তীতে সে সেই জেলারই জেলাশাসক বা কালেক্টর হিসেবে নিয়োগ পেল, যেখানে তারা বাস করত। সেদিন গীতা দেবীর মাথা গর্বে উঁচু হয়ে গিয়েছিল। আজ তার ত্যাগ, কষ্ট আর সংগ্রামের ফল তিনি পেয়ে গেছেন। তার 3 মেয়ে তাকে সম্মানকে আকাশ ছোঁয়া উচ্চতায় পৌঁছে দিয়েছেন। ঠিক তখনই সোনির ডাক শুনে তার চিন্তার জগৎ ভেঙে গেল। মা, মা, কোথায় হারিয়ে গেলে? গীতা দেবী অতীত থেকে বর্তমানে ফিরে এলেন। সোনি বলল, মা, ইনি সেই বৃদ্ধ মা যার কথা আমি তোমাকে বলেছিলাম। এই কথা শুনতেই দেবকী দেবী হাত জোর করে গীতার সামনে দাঁড়ালেন। বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব বড় ভুল করেছি। গীতা দেবী হতবাক হয়ে গেলেন। কি বলবেন কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। সোনিও অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, মা, তুমি কি ওনাকে আগের থেকেই চেনো? তখন গীতা দেবী সমস্ত সত্যি খুলে বললেন মেয়েকে। সব শুনে সোনিও স্তম্ভিত হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার নিজের ঠাকুমা শুধু নাতির লোভে তার মাকে 3 মেয়ে সহ বাড়ি থেকে বের করে দিয়েছিল। এদিকে দেবকী দেবী কাঁদতে কাঁদতে নিজের পাপের জন্য ক্ষমা চাইছিলেন। সোনির রাগ তখন সপ্তম আকাশে পৌঁছে গেছে। সে বলল, দিদা, তুমি আমার মায়ের সঙ্গে এত অন্যায় করেছ, তোমার এখানে থাকার কোনো অধিকার নেই, তুমি এখনই এই বাড়ি থেকে চলে যাও। কিন্তু গীতা দেবী সঙ্গে সঙ্গে দেবকী দেবীর হাত ধরে বললেন, না মা, তুমি ক্ষমা চেও না। সোনি অবাক হয়ে বলল, মা, উনি তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছেন? গীতা দেবী শান্ত গলায় বললেন, শোনো, আমরা যদি আজ ওনার সঙ্গে খারাপ ব্যবহার করি, তাহলে তোমার বাবার আত্মা কখনো শান্তি পাবে না, কারণ তিনি তার মাকে খুব ভালোবাসতেন। তাই ওনার যত্ন নেওয়াও আমাদের কর্তব্য। দরজার কাছে দাঁড়িয়ে থাকা মীরা ও কবিতা সব কথা শুনছিল। পরে মীরা একজন আইনজীবী হিসাবে নিজের জ্যাঠা অশোক ও জেঠিমা রেনুর বিরুদ্ধে মামলা দায়ের করল। অবশেষে আদালত তাদের প্রত্যেককে 5 বছরের কারাদণ্ড দিল।
এদিকে দেবুও তার 3 নাতি নাতনির সামনে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমি আজ বুঝতে পেরেছি মেয়েরা কোনো দিক থেকে ছেলেদের চেয়ে কম নয়। আমার সবসময় ছেলেরা বলতো ছেলে মেয়ে সবাই সমান, কিন্তু আমি কখনো তার কথা বুঝতে পারিনি, বরং তোমাদের ওপর অসীম অত্যাচার করেছি। যদি পারো এই হতভাগিনী ঠাকুমাকে ক্ষমা করে দিও। এই কথা শুনে 3 নাতনি একসঙ্গে ঠাকুমাকে জড়িয়ে ধরল। তারা হেসে বলল, ঠাকুমা, যে মানুষ ভুল বুঝতে পেরে ফিরে আসে তাকে আর পথভ্রষ্ট বলা যায় না। তুমি তো আমাদের প্রিয় ঠাকুমা। সেদিন সেই বাড়ির প্রতিটা মানুষের চোখে জল ছিল, কিন্তু সেই জল ছিল না কষ্টের, ছিল ক্ষমা, ভালোবাসা আর নতুন করে সম্পর্ক ফিরে পাওয়া আনন্দের। গল্প থেকে শিক্ষা, ছেলে ওর মেয়ের মধ্যে কখনোই ভেদাভেদ করা উচিত নয়। সন্তান মানেই সন্তান। ভালোবাসা ও সম্মান ও সঠিক শিক্ষা পেলে মেয়েরাও পরিবারের নাম উজ্জ্বল করতে পারে। সময়ের বিচার বড় কঠিন, তাই কখনো এরকম অন্যায় করবেন না। কন্যা সন্তান বা পুত্র সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। ভালোবাসা, সম্মান ও সঠিক শিক্ষা পেলে মেয়েরাও পরিবারের নাম উজ্জ্বল করতে পারে। নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের গল্প। শাশুড়ির 1 প্লেট হালুয়া নিয়ে বাড়িতে সে কি তুমুল কাণ্ড। সারা বাড়িময় দেশি ঘিতে তৈরি হালুয়ার অপূর্ব গন্ধ ছড়িয়ে পড়েছে। লুকিয়ে লুকিয়ে দেশি ঘির হালুয়া বানিয়েছো দেখছি, আর এ কি, বাড়ির কাজের লোকদেরও খাওয়াচ্ছ? এই বলে বৌমা হালুয়ার প্লেটটা শাশুড়ির হাত থেকে ছিনিয়ে নিয়ে উঠোনে ছুঁড়ে ফেলে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমার এত বড় সাহস হলো কি করে আমার বাড়িতে হালুয়া বানিয়ে খাওয়ার? যদি এতই হালুয়া খাওয়ার শখ থাকে তাহলে গ্রামে ফিরে যাও, সেখানে গিয়ে যা ইচ্ছে তাই করো। হালুয়া খাও কিংবা গোবর খাও, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার বাড়িতে হালুয়া বানিয়ে আমি তোমাকে খেতে দেব না। কিছুদিন আগের কথা। আজ সুশীলা দেবী আর রামকিষণ বাবু তাদের ছেলে বউয়ের বাড়িতে এসেছেন, কিন্তু বাড়িতে পৌঁছেই দেখলেন ছেলে বউ দুজনই অফিসের পার্টিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। নেহা সুশীলা দেবীকে বললেন, মা, আজ রান্নাঘরে কিছুই রান্না হবে না, আমরা অফিসের পার্টিতে যাচ্ছি, সেখানেই খেয়ে নেব। সুশীলা দেবী অসহায় গলায় বললেন, তাহলে আমরা কি খাবো? সারাটা পথ কিছুই খাইনি, অনেক দূর থেকে এসেছি। বৌমা উদাসীনভাবে বলল, তাতে কি এমন হয়েছে? পথের জন্য নিশ্চয়ই পুরি বানিয়ে এনেছো, সেগুলোই আচার দিয়ে খেয়ে নাও। আজ আর কিচ্ছু হবে না, যা রান্না হবে কাল হবে। এতটুকু বলেই ছেলে বউ পার্টিতে চলে গেল। বাড়িতে এসে এমন ব্যবহার পাবেন তা সুশীলা দেবী আর রামকিষণ বাবু স্বপ্নেও ভাবেননি। এরপর দেখতে দেখতে ছেলের বউয়ের বাড়িতে তাদের আসার 1 মাসেরও বেশি সময় কেটে গেল। একদিন কোনো একটি বিষয় নিয়ে ছেলে নিজের মায়ের উপর ভীষণ রেগে যায়। সেই ঘটনার পর থেকে ঘরের পরিবেশ সবসময় ভারী আর অস্বস্তিকর হয়ে থাকে। সেই গুমোট পরিবেশটি একটু হালকা করার জন্য রামকিষণ বাবু হেসে সুশীলা দেবীকে বললেন, ওগো, আর কতদিন এমন মুখ ভার করে বসে থাকবে? যাও তো, রান্নাঘরে গিয়ে আমার জন্য হালুয়া বানিয়ে নিয়ে এসো। আজ কিন্তু আমাদের বিয়ের 50তম বিবাহবার্ষিকী, এমন নিরামিষভাবে দিনটা কাটানো কি ঠিক হবে? সুশীলা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, রান্নাঘর তো এখন বৌমার, ওর অনুমতি ছাড়া আমি কিছুই বানাতে পারি না, সেটা তো তুমিও ভালো করে জানো। তাহলে হালুয়া বানাতে বলছো কেন? রামকিষণ বাবু মৃদু হেসে বললেন, রোজগার কথা আলাদা, কিন্তু আজ তো আমাদের বিবাহবার্ষিকী, একটা দিনের জন্য কি তুমি রান্নাঘরে আমাদের জন্য কিচ্ছু বানাতে পারবে না? ছেলে বউয়ের বাড়িতে আমাদের জন্য কি এতটুকু অধিকার নেই? ঠিক তখনই নেহার গলা ভেসে এলো, মা, ঘরে বসে কি শুধু আরামই করবে, নাকি রান্নাঘরে এসে আমার একটু সাহায্যও করবে? সকাল থেকে একা একা কাজ করছি, আর তুমি রানী সেজে বসে আছো। আমি পিকনিকে নিয়ে যাওয়ার জন্য সব রান্না করে ফেলেছি, টিফিনও গুছিয়ে নিয়েছি। এখন যত বাসনপত্র বেরিয়েছে সব ধুয়ে পরিষ্কার করে দাও। রান্নাঘরটা একেবারে ঝকঝকে করে রেখো। আর 1 ঘন্টা পর আমাদের বেরোতে হবে, তার আগেই সব কাজ সেরে ফেলবে। আমি ততক্ষণে তৈরি হয়ে আসছি। এই বলে নেহা নিজের ঘরে চলে গেল। সুশীলা দেবী চুপচাপ সব বাসন মাজলেন, রান্নাঘর পরিষ্কার করলেন। কিছুক্ষণ পরে তৈরি হয়ে নেহা রান্নাঘরে এসে সব খাবার টিফিনে ভরে নিল। সব খাবার টিফিনে ভরে নিতে দেখে সুশীলা দেবী আস্তে করে বললেন, বৌমা, সব খাবারই তো টিফিনে ভরে নিলে, তাহলে তোমার শ্বশুরমশাই আর আমি কি খাবো? নেহা নির্বিকারভাবে বলল, মা, এই খাবারগুলো আমার আর রাকেশের ট্রিপের জন্য বানিয়েছি, তোমাদের জন্য নয়। আর তোমরা এত মশলাদার খাবার খেলে অকারণে পেট খারাপ হবে।
গত রাতে খিচুড়ি বানিয়েছিলাম, ফ্রিজে রাখা আছে, গরম করে খেয়ে নাও। আমায় লুকিয়ে আর কোনো মশলাদার খাবার বানানোর দরকার নেই। যদি পেট খারাপ হয় তাহলে হাসপাতালে কিন্তু আমাদেরই দৌড়াতে হবে। তোমাদের তো খেয়ে দিয়ে আরাম, কিন্তু পরে ভুগতে হয় আমাদের। আগের বার দেখলে না, বাবা বাইরে থেকে একটা সিঙ্গারা খেয়েছিল, তারপর কত ওষুধ আনতে হয়েছিল। বউয়ের কথা শুনে সুশীলা দেবী চুপ করে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, বউ তো পেট ভরে খেতেই দেয় না, আর আমার স্বামী আজ হালুয়া খেতে চাইছে, আমি কি করে ওর জন্য হালুয়া বানাবো? এমন সময় রাকেশ ঘর থেকে বেরিয়ে এসে বলল, নেহা, সব জিনিস ঠিক মতো গুছিয়েছ তো? কোনো কিছুর যেন অভাব না থাকে। বাইরে বেরোলে তো কত রকম খাবার খেতে ইচ্ছা করে। নেহা হেসে বলল, হ্যাঁ, তোমার পছন্দের সবই বানিয়েছি। ছোলে ভাটুরে, সিঙ্গারা সব টিফিনে ভরে নিয়েছি। ঘরের ভেতরে বসে থাকা রামকিশনবাবু সব কথাই শুনে ফেলেছিলেন। তিনি ধীরে ধীরে উঠোনে এসে বললেন, বৌমা, সিঙ্গারা বানিয়েছ? একটা সিঙ্গারা দেবে? অনেক দিন ধরে খুব ইচ্ছা করছে সিঙ্গারা খেতে। রাকেশ চিৎকার করে উঠল, তোমার জন্য সিঙ্গারা বানানো হয়নি, আমরা ঘুরতে যাচ্ছি সেই ট্রিপের জন্য বানানো হয়েছে। আর হ্যাঁ, জিপটা একটু সামলে, বেশি খেয়ে আবার পেট খারাপ করবে। আগেরবার একটা সিঙ্গারা খেয়ে যা অবস্থা হয়েছিল তাতেও শিক্ষা হয়নি। কিন্তু বৌমাকে কে বোঝাবে? রামকিশনবাবু সারা জীবন ভালো ভালো খাবার খেতে ভালোবাসতেন। সারা জীবন নিজের স্ত্রীর হাতে নানান রকম সুস্বাদু খাবার খেয়েছেন। কোনোদিন কোনো খাবারের জন্য তাকে আফসোস করতে হয়নি। যখন যা খেতে ইচ্ছা করেছে সুশীলা দেবী ভালোবেসে তাই রান্না করে খাইয়েছেন। কিন্তু ছেলে বউয়ের বাড়িতে আসার পর যেন সব কিছুর ওপর নিষেধাজ্ঞা নেমে এসেছে। এখানে আসার পর থেকে সেদ্ধ খাবার, খিচুড়ি, পাতলা ডাল, তাছাড়া আর তাকে কিচ্ছু খেতে দেওয়া হয়নি। মনে হচ্ছিল একজন একেবারে সুস্থ স্বাভাবিক মানুষকে যেন জোর করে অসুস্থ রোগী বানিয়ে ফেলা হয়েছে। রামকিশনবাবু বিড়বিড় করে বললেন, আমি কি কোনো রোগী নাকি? আমাকে কিছুই খেতে দেয় না। বাবার কথা শুনে রাকেশ আবার রেগে উঠল। সে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এবার তুমিই বাবাকে বোঝাও। আমি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি। যদি আমার বাড়িতে থাকতে হয় তাহলে আমার নিয়মেই চলতে হবে। নিজের ইচ্ছা মতো এটা সেটা খাওয়ার জেদ করো না। বউ যা রান্না করে দেবে চুপচাপ সেটাই খাবে, কোনো উল্টোপাল্টা খাবার খাবে না। যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাও, আমি কিন্তু ডাক্তার দেখাবো না। চলো নেহা, এবার বেরোনোর সময় হয়ে গেছে। এই বলে ছেলে আর বউ বাড়ি থেকে বেরিয়ে গেল। একবারের জন্য কারোর মনে পড়ল না যে আজ তাদের বাবা মায়ের বিবাহবার্ষিকী। তাদের কাছে নিজেদের ঘুরতে যাওয়াটাই যেন সব কিছু। এতটুকুও বলল না, মা বাবা, আজ তো আপনাদের বিয়ের এত বছরের পূর্তি। ছেলের বউয়ের বাড়িতে থেকেও সুশীলা দেবী আর রামকিশনবাবুর মনে হচ্ছিল যেন তারা নিজের সন্তানের বাড়িতে নয়, কোনো অচেনা মানুষের বাড়িতে এসে উঠেছে। চারপাশে শুধু পরের বাড়ির মধ্যে অস্বস্তি আর সংকোচ। বাড়ির কোনো জিনিস ছুঁতেও তাদের ভয় লাগতো। কে জানে কোন ছোট্ট বিষয় নিয়ে বৌমা আবার রেগে যাবে। এমনকি রান্নাঘরে গিয়ে কিছু রান্না করতেও সাহস পেত না। তাদের জন্য শুধু একটি ঘর বরাদ্দ ছিল, সারাদিন সেই ঘরের মধ্যেই বন্দি হয়ে থাকতে হতো। বাড়িতে কোনো অতিথি এলেও তাদের বাইরে বেরোতে দেওয়া হতো না। মাঝে মাঝে রামকিশনবাবু ছেলেকে জিজ্ঞাসা করতেন, বাবা, বাড়িতে কেউ এলে আমাদের বাইরে বেরোতে দাও না কেন? রাকেশ নির্লজ্জভাবে উত্তর দিল, তোমাদের কথা বলার কোনো ঢং নেই। শহরের মানুষের মতো কিভাবে কথা বলতে হয় তা তোমরা জানো না। তোমাদের গ্রামের ভাষায় কথা বলবে, আর তাতে আমার সবার সামনে লজ্জায় পড়তে হবে। তার চেয়ে ভালো তোমরা নিজেদের ঘরেই থাকো। ছেলে বউয়ের এমন ব্যবহার সুশীলা দেবী আর রামকিশনবাবুকে বুকের ভেতর থেকে ভেঙে দিয়েছিল। অবশেষে দুজনে সিদ্ধান্ত নিলেন, আর নয়, আর বেশি দিন এখানে থাকবো না, ফিরে যাব নিজের বাড়িতে। ছেলের কাছে এসেছিলেন শেষ বয়সে একটু শান্তিতে থাকার আশায়, কিন্তু এখন তাদের মনে হচ্ছিল এর চেয়ে আমাদের গ্রামেই অনেক ভালো ছিল। সুশীলা দেবী বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আর এখানে থাকা সম্ভব নয়। ওরা আজ ফিরুক, কালই আমরা ওদের সঙ্গে কথা বলে গ্রামে ফিরে যাব। ঠিক তখনই রামকিশনবাবুর আবার মিষ্টি খাওয়ার ইচ্ছা হলো। তিনি বললেন, সুশীলা, যাও তো, একটু দেশি ঘির হালুয়া বানিয়ে আনো। আমাদের কি এতটুকু অধিকার নেই যে ছেলে বউয়ের রান্নাঘরে এক প্লেট হালুয়া বানিয়ে খাবো? আজ আমি হালুয়া খেয়েই ছাড়ব। সুশীলা দেবী চিন্তিত গলায় বললেন, অকারণে ঝামেলা ডেকে আনছো কেন? ফ্রিজে যে খিচুড়িটা আছে সেটাই গরম করে আনি, আমরা দুজনে সেটাই খেয়ে নেব। রামকিশনবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, না গো, আমার ছেলেকে মানুষ করতে কত কষ্ট করেছি,
ছেলে হয়তো সব ভুলে গেছে, কিন্তু আমি কিচ্ছুটি ভুলিনি। ওকে পড়ানোর জন্য তোমার গয়নাগুলো পর্যন্ত বন্ধক রাখতে হয়েছিল, আজও সেগুলো ছাড়াতে পারিনি। তারপরই তো ছেলে এত বড় সরকারি অফিসার হতে পেরেছে। আমাদের ছেলে বড় হয়ে অফিসার হয়েছে ঠিকই, কিন্তু তার মনটা আর বড় হলো না। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আবার বললেন, আর যাই হোক, ছেলে বউ যা খুশি বলুক, আমি আজ হালুয়া খেয়েই ছাড়ব। স্বামীর জেদের কাছে হার মেনে সুশীলা দেবী রান্নাঘরে গেলেন। একটু দেশি ঘি নিয়ে অল্প করে হালুয়া বানালেন। হালুয়া প্লেটে সাজিয়ে ঘরে নিয়ে এনে দিলেন। ঠিক তখনই হঠাৎ বৃষ্টি শুরু হলো। রামকিশনবাবু হাতে হালুয়ার প্লেট নিয়ে হাসি মুখে বললেন, আহ, কি যে আনন্দ লাগছে, কতদিন পর হালুয়া খাবো। তুমিও এসো, তুমিও খাও। সুশীলা দেবী বললেন, খাবো, আগে উঠোনে শুকোতে দেওয়া কাপড়গুলো নিয়ে আসি, বৃষ্টি শুরু হয়েছে, ততক্ষণে হালুয়াটা একটু ঠান্ডা হয়ে যাবে। কিছুক্ষণ পরে তিনি ফিরে এসে প্লেটটা হাতে নিতেই দরজায় কারোর গলার শব্দ পেলেন। দরজা খুলতেই সামনে ছেলে আর বউকে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক কেঁপে উঠল। সারা বাড়ি তখন দেশি ঘির হালুয়ার সুগন্ধে ভরে গেছে। নেহা অবাক হয়ে বলল, বাড়িতে দেশি ঘির হালুয়ার গন্ধ? তুমি কি হালুয়া বানিয়েছো? আমাদের লুকিয়ে হালুয়া বানিয়ে খাচ্ছ? এই বলে সে দৌড়ে রান্নাঘরে গেল। দেখলো গ্যাসের উপরে কড়াই রাখা, আর তাতেই হালুয়া বানানো হয়েছে। এদিকে সুশীলা দেবী ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা, তোদের তো বেড়াতে যাওয়ার কথা ছিল, হঠাৎ ফিরে এলি যে? রাকেশ বলল, বাসটা মিস হয়ে গেছে, একটু দেরি হয়ে গিয়েছিল, তাই বাড়ি ফিরে এলাম। তবে ভালোই হয়েছে বাস মিস হয়েছে, অন্তত জানতে পারলাম আমাদের অনুপস্থিতিতে তোমরা কিভাবে লুকিয়ে লুকিয়ে রান্না করে খাও, না হলে তো এসব কোনোদিনই জানতে পারতাম না। সুশীলা দেবী কাঁপা গলায় বললেন, বাবা, বিষয়টা তেমন নয়, আজ আমাদের বিবাহবার্ষিকী, তোর বাবার খুব ভালো খেতে ইচ্ছা করছিল, তাই আমি একটু বানিয়ে দিয়েছি। রাকেশ গর্জে উঠে বলল, বাবার তো প্রতিদিনই কিছু না কিছু খেতে ইচ্ছা করে, কখনো হালুয়া, কখনো সিঙ্গারা। আমি আগেই তোমাকে বলে দিয়েছিলাম, কোনো কথাই শুনবে না আমার। ছেলের কথা শুনে সুশীলা দেবীর বুক কেঁপে উঠল। তিনি বুঝতে পারছিলেন একটা প্লেট হালুয়ার জন্য আজ বাড়িতে বড় ঝড় উঠবে। সবাই ঘরে ঢুকলো। রামকিশনবাবু তখনও নিশ্চিন্তে বসে হালুয়া খাচ্ছিলেন। হঠাৎ নেহা তার হাত থেকে হালুয়ার প্লেট কেড়ে নিয়ে উঠোনে ছুঁড়ে ফেলে দিল। চিৎকার করে বলল, তোমার এত বড় সাহস হলো কি করে আমার বাড়িতে দেশি ঘির হালুয়া বানিয়ে খাওয়ার? যদি এতই খাওয়ার শখ থাকে তাহলে নিজের বাড়িতে ফিরে যাও, আমরা তোমাকে দেশি ঘির হালুয়া খাওয়াতে পারবো না। বউয়ের এই আচরণ দেখে রামকিশনবাবু যেন পাথর হয়ে গেলেন। এরপর রাকেশ সুশীলা দেবীর হাতে থাকা প্লেটটাও কেড়ে নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল। সে বিদ্রুপ করে বলল, বড় এসেছে দেশি ঘির হালুয়া খেতে, রান্নাঘরে ঘির ডিব্বা দেখে আর লোভ সামলাতে পারোনি না? এখন থেকে মনে হয় রান্নাঘরে ঘির ডিব্বাগুলো লুকিয়ে রাখতে হবে, দরকার হলে রান্নাঘরে তালা লাগিয়ে দেব। এতক্ষণ চুপ করে থাকা রামকিশনবাবু আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি দৃঢ় গলায় বললেন, অনেক হয়েছে বাবা, অনেক অপমান সহ্য করেছি, আর নয়। ভেবেছিলাম শেষ বয়সে গ্রামের সব কিছু বিক্রি করে ছেলে বউয়ের কাছে এসে শান্তিতে থাকব। তোমার মা সারা জীবন শুধু কাজই করে গেছে, ভেবেছিলাম এবার ও একটু আরামে থাকবে, কিন্তু এখানে এসে আরাম তো দূরের কথা, পেট ভরে খেতেও দাও না তোমরা। এর চেয়ে আমাদের গ্রামেই অনেক ভালো ছিলাম, যখন যা খেতে ইচ্ছা করতো তাই রান্না করতাম, তাই খেতাম। যে ছেলেকে মানুষ করতে এত টাকা খরচ করলাম, এত কষ্ট করলাম, গ্রামের সবাই বলতো, তোমার ছেলে তো এখন বড় সরকারি অফিসার, এবার আর তোমাদের কোনো চিন্তা নেই, ছেলে বউয়ের কাছে গিয়ে নিশ্চিন্তে বার্ধক্য কাটাও, একা গ্রামে থেকে কি করবে, কাকিমাকেও এবার একটু বিশ্রাম দাও। সবার কথা শুনে আমি শহরে এসেছিলাম, ভেবেছিলাম সুশীলাকেও একটু আরামে থাকবে, আমি ছেলে বৌমার কাছে শান্তিতে জীবন কাটাবো, কিন্তু না, আর এক মুহূর্ত এখানে থাকবো না। তিনি সুশীলা দেবীর দিকে তাকিয়ে বললেন, সুশীলা, ব্যাগ বের করো, সব জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা আজই গ্রামে ফিরে যাব। সুশীলা দেবী চুপচাপ ব্যাগে জিনিসপত্র গুছিয়ে বলতে লাগলেন, ঠিকই বলেছ, ছেলে বউয়ের কাছে থাকার চেয়ে আমাদের নিজের গ্রামই অনেক ভালো ছিল। ঠিক তখনই নেহা দৌড়ে এসে তার হাত থেকে ব্যাগটা কেড়ে নিল। সে সন্দেহ ভরা গলায় বলল, যাওয়ার আগে ব্যাগটা খুলে দেখাও, কে জানে আমার বাড়ির থেকে কি কি চুরি করে নিয়ে যাচ্ছ। এই বলে সে ব্যাগের সমস্ত জিনিসপত্র টেনে বার করে উঠোনে ছড়িয়ে ছিটিয়ে দিল। বৌমার এমন নির্মম আচরণ দেখে সুশীলা দেবীর চোখ বেয়ে একের পর এক অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগলো।
বউ যখন তার ব্যাগ তল্লাশি করছিল তখন সুশীলা দেবীর বুকটা যেন ফেটে যাচ্ছিল, আর ছেলে রাকেশ সব কিছু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। একবারের জন্য সে বলল না, আমার মা কোনো চোর নয়, উনি আমাদের বাড়ি থেকে কিছুই চুরি করবেন না, বরং নির্বাক দর্শকের মতো দাঁড়িয়েছিল। সুশীলা দেবীর চোখের জল সামলে বললেন, বৌমা, সব দেখলে তো? আমার ব্যাগে কিছু পেলে? আমি কোনো চোর নই যে তোমাদের বাড়ির থেকে কোনো জিনিস চুরি করে নিয়ে যাব। নেহা ঠান্ডা গলায় উত্তর দিল, হ্যাঁ মা, দেখতে তো হবেই। যখন তুমি লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে দেশি ঘির হালুয়া বানাতে পারো, তখন আমাদের বাড়ি থেকে দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যেতেই পারো। এখন আর দাঁড়িয়ে কি দেখছো? ব্যাগে জিনিসপত্র গুছিয়ে নাও আর এখান থেকে বেরিয়ে যাও। এত বড় অপমান সুশীলা দেবী জীবনে কখনো সহ্য করেননি। অপমানের বিষ গিলে স্বামী স্ত্রী দুজনই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। সারাটা পথ দুজনের মধ্যে একটি কথাও হলো না। সুশীলা দেবীর চোখ ভরা ছিল অশ্রুতে। ছেলে বউয়ের প্রতিটি কথায় বারবার মনে পড়ছিল। কাঁদতে কাঁদতে তার চোখ দুটো ফুলে লাল হয়ে উঠেছিল। রামকিষণবাবু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ওগো, এইভাবে নিজের শরীরটা খারাপ করো না। ছেলে বৌমা আমাদের অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু ভগবান সব দেখছেন। আজ থেকে আর কোনো দিন ওদের বাড়িতে যাব না, ওদের মুখও আর দেখতে চাই না। গ্রামের বাড়িতেই মরে যাব, তবু ছেলে বউয়ের আশায় কখনো থাকবো না। গ্রামের বাড়িতে আসার পরও অনেক দিন সুশীলা দেবী কারোর সঙ্গে কথা বলতেন না। ছোট ছোট কথাতেই ছেলে বউয়ের অপমানের স্মৃতি ফিরে আসতো, আর তার চোখে জল চলে যেত। অতিরিক্ত মানসিক কষ্টে একসময় তার শরীরও ভেঙে পড়ল। অনেক কষ্টে রামকিষণবাবু তাকে সামলে তুললেন, বুঝিয়ে সুঝিয়ে সাহস দিলেন। ধীরে ধীরে দুজনই মেনে নিলেন, এই বার্ধক্যে আমরা দুজনই একে অপরের ভরসা, আমাদের আর কারোর সাহায্যের দরকার নেই। রামকিষণবাবু গ্রামের জমি বর্গা চাষে দিয়ে দিলেন। সেখান থেকে যে টাকা আসতো তা দিয়েই তাদের সংসার ভালোভাবেই চলতে লাগলো। বরং কিছু টাকা প্রতি মাসে বেঁচেই যেত। তবে সবসময় তো কখনো এক জায়গায় থেমে থাকে না, ভাগ্যের চাকা সবসময় ঘুরতেই থাকে। এদিকে সুশীলা দেবী আর রামকিষণবাবু গ্রামের বাড়িতে শান্তিতে জীবন কাটাতে শুরু করলেন। জমির আয় তাদের জন্য যথেষ্ট ছিল। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। জমানো টাকা দিয়ে তারা বাড়িতে 2টি পাকা ঘরও তৈরি করলেন। নিজেদের প্রয়োজনীয় সব আরাম আয়েশের জিনিস কিনে ফেললেন। তাদের চাহিদা খুব বেশি ছিল না, তবুও গ্রামের বাড়িতে টিভি, ফ্রিজ, প্রয়োজনীয় সব জিনিসই কিনে নিলেন। ঘরে একটি কুলারও লাগানো হলো। সুশীলা দেবীর রান্নাঘরে কোনো কিছুরই অভাব ছিল না। ঘি, তেল, চিনি, কাজু বাদাম, কিশমিশ সবসময় মজুদ থাকতো। কোনো কিছু ফুরিয়ে গেলেই রামকিষণবাবু সঙ্গে সঙ্গে বাজার থেকে এনে দিতেন। তিনি তো খুব খেতে ভালোবাসতেন, আর সুশীলা দেবীও রান্না করার প্রতি অশেষ আগ্রহ ছিল। এইভাবে দুজনই শান্তিতে জীবন কাটাতে লাগলেন। কিন্তু এই 2 বছরে ছেলে বৌমার জীবন পুরো বদলে গিয়েছিল। রাকেশ সরকারি দপ্তরের একজন বড় অফিসার ছিল, উপরে আয়ও প্রচুর ছিল। একদিন হঠাৎ তার বাড়িতে দুর্নীতি দমন বিভাগের অভিযান হলো। অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকার কারণে তার চাকরি চলে গেল, এমনকি সরকারি বাড়িটাও ছেড়ে দিতে হলো। কোনো রকমে 2-3 মাস জমানো টাকা দিয়ে সংসার চলল, কিন্তু তাদের খরচের পরিমাণ আগেই অনেক বেশি ছিল, তাই সঞ্চিত টাকা খুব দ্রুত শেষ হয়ে গেল। রাকেশ অনেক জায়গায় চাকরি খুঁজলো, কিন্তু কোথাও চাকরি পেল না। একদিন নেহা বলল, তোমার চাকরি যাওয়ার 5 মাস হয়ে গেছে, বাড়ির সব টাকা শেষ, ব্যাংকের টাকাও শেষ, এবার সংসার চলবে কিভাবে? এক কাজ করো, আমাদের এফডিটা ভেঙে একটা ব্যবসা শুরু করি, অন্তত সংসারটা তো চলবে। এখন আমাদের একটা ছোট্ট ছেলে হয়েছে, ওর খরচও বেড়েছে, সামনে স্কুলে ভর্তি করাতে হবে, এত খরচ কিভাবে সামলাবো? রাকেশ বলল, হ্যাঁ নেহা, তুমি ঠিকই বলছো, এফডি ভেঙে একটা দোকান দেই। কিন্তু ভাগ্য যেন তাতেও সঙ্গ দিল না। দোকান খুললেও ব্যবসা কোনো অভিজ্ঞতা ছিল না তাদের। কিছু ভুল সিদ্ধান্তের কারণে ব্যবসা তো বড় লোকসান হয়ে গেল। শেষ পর্যন্ত দোকানটাও বন্ধ করে দিতে হলো। এখন তার কাছে না আছে টাকা, না চাকরি, না বাড়ি। এই অবস্থায় শহরে থাকা সম্ভব ছিল না। চারিদিকে অনেক চেষ্টা করেও কেউ তাকে সাহায্য করলো না। শেষ পর্যন্ত দুজনই সিদ্ধান্ত নিল, চলো আমরা মা বাবার গ্রামে ফিরে যাই, গ্রামের জমিটা বিক্রি করে নতুন কোনো ব্যবসা শুরু করব। অনেক ভেবেচিন্তে নেহা আর রাকেশ গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। রাতের যখন রামকিষণবাবু আর সুশীলা দেবী খেতে বসেছেন, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। সুশীলা দেবী দরজা খুলে দেখলেন সামনে ছেলে আর বৌমা দাঁড়িয়ে।
আর নেহার কোলে একটি ছোট্ট শিশু। সুশীলা দেবী শান্ত গলায় বললেন, কি ব্যাপার, আজ হঠাৎ বুড়ো বাবা মার কথা মনে পড়ল? রাকেশ বলল, কেন মা, নিজের বাড়িতে আসতেও কি এখন অনুমতি নিতে হবে? এই বলে সে নিজের ব্যাগ উঠোনে রেখে গোমড়া মুখে খাটিয়ায় বসে পড়ল। নেহাও পাশে গিয়ে চুপচাপ একটি চেয়ারে বসে রইল। সুশীলা দেবী বুঝে গেলেন এরা নিশ্চয়ই কোনো স্বার্থ নিয়েই এসেছে, না হলে 2 বছর ধরে একবারও ফোন করে খবর পর্যন্ত নেয়নি, আজ হঠাৎ এসে হাজির। তিনি স্বামীকে বললেন, তোমার খাবার বেড়ে দিয়েছি, খেয়ে নাও, বসে বসে কি ভাবছো? রামকিষণ বাবু চুপচাপ খাওয়া শুরু করলেন। সুশীলা দেবী খেতে বসতেই রাগেশ রেগে উঠে বলল, এ কি মা, আমরা তোমাদের বাড়িতে এসেছি আর আমাদের একবারও খেতে বললে না, আমাদের না দিয়ে গেছে করেই খেতে বসে গেলে, এমনও কি হয়? সুশীলা দেবী শান্তভাবে বললেন, কেন বাবা, যেদিন আমরা তোদের বাড়ি গিয়েছিলাম সেদিনও তো তোরা আমাদের জন্য কিচ্ছু রান্না করিসনি, কারণ তোদের অফিসের পার্টি ছিল। যাওয়ার আগে স্পষ্ট বলেছিলি রাস্তায় আনা পুরি আছে, সেটাই খেয়ে নিও, আজ আর রান্না হবে না। এতটা রাস্তায় এসেছিস, নিশ্চয়ই সঙ্গে কিছু খাবার এনেছিস, তাই যা এনেছিস সেটাই খেয়ে নে, আজকে রান্না হয়ে গেছে, নতুন করে আর কিচ্ছু হবে না। এই বলে সুশীলা দেবী আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেলেন। নেহা আর রাকেশও কিচ্ছু বলতে পারল না। তারা চুপচাপ নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠেই তারা সারা বাড়ি জুড়ে দেশি ঘির হালুয়ার গন্ধ পেল। নেহা বিরক্ত হয়ে বলল, দেখো আমাদের এই অবস্থা, আর তোমার মা দিব্যি দেশি ঘির হালুয়া বানিয়ে খাচ্ছে, কাল রাতে একবারও জিজ্ঞাসা করলো না যে আমরা কেন এসেছি। রান্নাঘরে জানলার পাশে দাঁড়িয়ে সুশীলা দেবী সব শুনে ফেললেন। তিনি বাইরে এসে বললেন, আমি তো প্রথম দিনে বুঝে গিয়েছিলাম তোরা কোনো স্বার্থ ছাড়া আমাদের এখানে আসতে পারিস না, নিশ্চয়ই কোনো দরকার পড়েছে বলেই এসেছিস, শুধু দেখা করতে তো তোরা কোনোদিনই আসতি না। রাকেশ বলল, কি যে বলো মা, তোমার ছেলে 2 বছর পর বাড়ি এসেছে আর তুমি ঠিকমতো কথা পর্যন্ত বললে না, খাওয়ার পর্যন্ত ডাকলে না। সুশীলা দেবী শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, যখন আমরা তোদের বাড়িতে গিয়েছিলাম তখন তোরা আমাদের সঙ্গে কতটা ভালো ব্যবহার করতি, আর আমরা তো তোদের ডাকিনি, তোরা নিজের ইচ্ছায় এসেছিস। ঠিক তখনই রামকিষণ বাবু উঠে এসে বসে হাসি মুখে বললেন, ওগো, মনে হচ্ছে আজ আমার জন্য আবার দেশি ঘির হালুয়া বানাচ্ছ, কি দারুণ গন্ধ, তাড়াতাড়ি নিয়ে এসো, আজ হালুয়া দিয়ে সকালে ব্রেকফাস্ট করব। কি দারুণ গন্ধ বেরোচ্ছে, তাড়াতাড়ি নিয়ে এসো। সুশীলা দেবী উঠোনে এসে মুচকি হেসে বললেন, আজ দেশি ঘির হালুয়া নয়, তোমার জন্য আমি বিশেষ বাদামের হালুয়া বানিয়েছি, আর আজ শুধু তোমাকেই নয়, আমাদের প্রতিবেশীদেরকেও খাওয়াবো, আজ তোমার জন্মদিন, এই নাও, মন ভরে বাদামের হালুয়া খাও। এখন তো এটা আমাদের নিজেদের বাড়ি, এখানে চাইলে দেশি ঘির হালুয়া খাবো, চাইলে বাদামের হালুয়া খাবো, আমাদের থামানোর জন্য কেউ নেই। এখানে তো ছেলে বৌমার বাড়ি নয় এটা, যেখানে হাত থেকে হালুয়ার প্লেট কেড়ে নিয়ে উঠোনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এটা আমাদের নিজেদের বাড়ি। এখন আমরা নিজেদের অধিকারে হালুয়া খাবো, আর সেটা হবে বাদামের হালুয়া। মায়ের এই বদলে যাওয়া রূপ দেখে রাকেশ আর নেহা হতবাক হয়ে গেল। যে মা তাদের সামনে কোনোদিন প্রতিবাদ করে একটি কথাও বলতো না, আজ সেই মাই তাদের মুখ বন্ধ করে দিল। দুজনই বুঝে গেল মা বাবা এখনো তাদের উপর ভীষণ অভিমান করে আছে, আর তাদের তো এখন টাকার দরকার। গ্রামের জমি বিক্রি করতে হলে ধীরে সুস্থে ভালো ব্যবহার করেই তো কথা বলতে হবে। রাকেশ এবার নরম গলায় বলল, কি মা, শুধু বাবাকেই বাদামের হালুয়া খাওয়াবে, আমাদের জন্য বানাওনি? আমিও তো তোমার ছেলে, আমাকেও একটু বাদামের হালুয়া দাও। সুশীলা দেবী শান্ত স্বরে বললেন, বাবা, তোকে আমি বাদামের হালুয়া খাওয়াতে পারবো না, তুই তো নিজেই একসময় বড় সরকারি অফিসার ছিলি, তোর টাকার কোনো অভাব ছিল না, নিজের টাকায় বাদাম কিনে তুই চাইলে হালুয়া বানিয়ে খা, চাইলে বরফি বানিয়ে খা, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার এই বাদামের হালুয়ার ভাগ চাইবি না, আমি এই শুধু স্বামীর জন্যই বানিয়েছি। সরে দাঁড়া, আগে পাশের বাড়িতে দিয়ে আসি, ওদের আমার হাতের হালুয়া খুবই পছন্দ। মায়ের কথা শুনে রাকেশ আর নেহা দুজনে অস্বস্তিতে পড়ে গেল। শেষ পর্যন্ত রাকেশ সরাসরি বলল, মা, আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি না, সোজাসুজি বলছি, আমার চাকরি চলে গেছে, যত টাকা ছিল সব শেষ হয়ে গেছে, এখন আমাদের কাছে না চাকরি আছে, না শহরে থাকার জন্য বাড়ি, ব্যবসাও করেছিলাম কিন্তু তাতেও বড় লোকসান হয়েছে, তাই আমরা গ্রামের জমিটা নিতে এসেছি, সেটা বিক্রি করে নতুন ব্যবসা শুরু করব,
যাতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভালো থাকে, ওকে পড়াশোনা করিয়ে একজন ভালো মানুষ বানাতে পারি। সুশীলা দেবী হালকা হেসে বললেন, বাবা, ভালো মানুষ শুধু পড়াশোনা করে হয় না, ভালো মানুষ হয় ভালো চরিত্র আর ভালো কাজের মাধ্যমে। আমি এমন অনেক মানুষ দেখেছি যারা লেখাপড়া জানে না, তবুও তারা অসাধারণ মানুষ। আজ মনে হচ্ছে তোকে পড়াশোনা করিয়ে আমি জীবনের সবচেয়ে বড় ভুলটাই করেছি। তুই বড় অফিসার হয়েছিলি ঠিকই, কিন্তু একজন ভালো মানুষ হতে পারলি না। এই আফসোস সারা জীবন আমার বুকের মধ্যে থাকবে। আর যদি তুই নিজের ছেলেকেও তোর মতো মানুষ বানাতে চাস, তাহলে তার চেয়ে অশিক্ষিত মানুষ হওয়াই অনেক ভালো। মায়ের কথার কোনো উত্তরই রাকেশ বা নেহার কাছে ছিল না। তবুও রাকেশ বলল, কিন্তু মা, এই বাড়ির জমিতে আমারও অধিকার আছে। তুমি যাই বলো না কেন, সেটা অস্বীকার করতে পারবে না। সুশীলা দেবী দৃঢ় গলায় বললেন, অধিকার তো আমাদেরও তোর বাড়িতে ছিল, মায়ের অধিকার। এক প্লেট হালুয়া খেলে তোর কিচ্ছু কমে যেত না, তোদের সেই অধিকারও মাথায় ছিল না। আমি এই জমি চাইলে কোনো অনাথ আশ্রমকে দিয়ে দান করে দিতে পারি, তবুও তোদেরকে দিব না। আমরা দুজন যতক্ষণ বেঁচে আছি, এই জমির আয়ই আমাদের বার্ধক্য চলবে, আর আমাদের মৃত্যুর পর এই বাড়ি জমি সব দান করে দেওয়া হবে। তাই আশা করিস না যে তোদেরকে আমি আমার জমির 1 ইঞ্চিও দেব। যেভাবে এসেছিস সেভাবে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। সুশীলা দেবী স্পষ্ট ভাষায় ছেলে বউকে জানিয়ে দিলেন, তাদের বাড়ি বা জমির 1 টুকরোও তিনি দিবেন না তাদের। রাগে ক্ষোভে রাকেশ আর রেহান নানান কটু কথা বলতে বলতে চলে যেতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে সুশীলা দেবী ডাকলেন, বৌমা, যাওয়ার আগে তোমার ব্যাগটা একবার দেখিয়ে যেও। নেহা হতভম্ব হয়ে বলল, মা, তুমি কি আমাকে চোর ভেবেছো, তাই আমার ব্যাগ তল্লাশি করতে চাইছো? আর তোমার বাড়িতে এমন কি আছে যা আমি চুরি করে নিয়ে যাব? সুশীলা দেবী শান্তভাবে বললেন, বৌমা, বাড়িতে কিছু থাক বা না থাক, অপমানের একটা ক্ষত মানুষের মনে সারা জীবন রয়ে যায়। সেই অপমানের যন্ত্রণা নিয়ে আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। এই বলে তিনি ব্যাগের কাছে গেলেন ঠিকই, কিন্তু ব্যাগটা খুললেন না। শুধু মৃদু হেসে বললেন, যাও, আমি তোমাদের মতো নই। তোমার ব্যাগ আমি দেখব না। আমার মন আমাকে অনুমতি দেয় না কোনো নির্দোষ মানুষের ওপর চুরির অপবাদ দিতে। আমি তোমার মতো মানুষ নই। উঠোনে দাঁড়িয়ে থাকা রাকেশ আর নেহার চোখের সামনে 2 বছরের আগে সেই অপমানের দিনটি ভেসে উঠল। আজ তারা বুঝতে পারল, এটাই ঈশ্বরের বিচার। মানুষ যেমন কর্ম করে তেমনই ফল ভোগ করে। যে মানুষ নিজের মা বাবাকে সম্মান দিতে জানে না, তাদের প্রাপ্য মর্যাদা দিতে পারে না, সে জীবনে প্রকৃত সাফল্যও ধরে রাখতে পারে না। ঠিক তখনই রামকিষণ বাবু হেসে ডাক দিলেন, ওগো, তাড়াতাড়ি এসো, তোমার বানানো বাদামের হালুয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? আজকের গল্পটি যদি আপনাদের একটুও হৃদয় ছুঁয়ে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর ভিডিওটিকে লাইক করবেন। আগামী দিন আবার একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসবো আমরা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।